এর আগে কর্ণাটকের বেলথাংড়ি এলাকার ধর্মস্থলা টেম্পল, সেখানকার ব্যাপারে আমি একটা ঘটনা শুনিয়েছিলাম। আজকে যে ঘটনাটা শোনাবো সেটা ওই টেম্পলটার সাথে গভীরভাবে জুড়ে আছে। ঘটনাটা হচ্ছে 22 বছরের সৌজন্যা নামের একটা মেয়ে। সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল। শুধু সৌজন্যা নয়, ওই এলাকার আরো 90 জন মেয়ে, 310 জন মহিলা, যাদের মিসিং ডায়েরি আজও বেলথাংড়ি থানায় পাওয়া যাবে। কিন্তু তাদের কেসগুলো সৌজন্যার মতোই এখনো আনসলভড। তো যাই হোক, ঘটনাটা শুরু করি। সৌজন্যা 22 বছর বয়স, MS কলেজ, যে কলেজটা সেই ধর্মস্থলা মন্দিরটা যাদের, তাদেরই। তো সেই কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল। তো সে প্রত্যেক দিনের মতো কলেজ যায়। দিনটা ছিল 9 অক্টোবর 2012। কলেজ থেকে ফেরার জন্য সে স্টেট গভর্নমেন্টের একটা বাসে ওঠে। সঙ্গে ছিল আরো অনেক বন্ধু বান্ধব, কিন্তু তার সঙ্গে ছিল 2 জন তার বান্ধবী। একজনের নাম বর্ষা, অন্যজনের নাম জাহ্নবী। প্রত্যেক দিন সৌজন্যা তাদের সাথেই কলেজ যেত আর ফিরে আসতো। বাসটা ধরেছিল 3:45-এর। নিজের বাড়ির কাছের বাস স্টপে সে এসে নামে, তখন বাজে 4:15। আধা ঘন্টার রাস্তা ছিল। সে বাড়ির কাছের বাস স্টপে এসে পৌঁছায়। বন্ধুরা অন্য রাস্তায় যায়, সে নিজের বাড়ির রাস্তায় হাঁটতে থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে তার সাথে দেখা হয় তার মামা আর মামির। মামা মামি ছিল একটা জিপ গাড়িতে। তারা দুজনেই সৌজন্যাকে দেখে, হাত নড়ায়। উত্তরে সৌজন্যাও হাত নড়ায়। যেখানে মামা মামির শেষবার সৌজন্যার সাথে দেখা হয়েছিল, সেখান থেকে সৌজন্যার বাড়ির দূরত্ব ছিল মাত্র 3 মিনিটের। কিন্তু সৌজন্যা সেদিনের পরে আর বাড়ি ফিরে যায়নি। সৌজন্যা নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যে 7টা বেজে যায়, সৌজন্যা বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন, প্রতিবেশীরা দল বেঁধে সৌজন্যাকে খুঁজছিল। যখন 7টা বেজে যায়, সে বাড়ি ফেরেনি। শীতকাল, তো বাড়ির লোকজনরা, আশেপাশের প্রতিবেশীরা সবাই গিয়ে পুলিশ স্টেশনে একটা মিসিং ডায়েরি করে। পুলিশ কমপ্লেনটা লিখে নেয়, কিন্তু বলে এখন খোঁজা হবে না। সকাল অবধি যদি সৌজন্যা বাড়ি না ফিরে আসে তাহলে তারা খুঁজবে। বাড়ির লোকজন তো আর চুপ করে বসে থাকতে পারে না। তারা মোটামুটি নিজের মতো করে যেখানে যেখানে সম্ভব খোঁজার চেষ্টা করছিল। পরের দিন সকালবেলায় 8টার সময় মাত্র 200 মিটার দূরে তার বাড়ি থেকে একটা জঙ্গল টাইপের জায়গায় একজন লোক সৌজন্যার বডি দেখতে পায়। বডিটা তার নীল শাল দিয়ে একটা গাছের সাথে বাঁধা ছিল। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। একসঙ্গে 2-3 হাজার লোক এসে সেখানে জড়ো হয়। সৌজন্যার পরনের জামাকাপড় ছেঁড়া অবস্থায় ছিল। নিচের পোর্শনের জামাকাপড় ছিল না, তার আন্ডারগার্মেন্ট ছিল না। তার শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের আঘাতের চিহ্ন ছিল। সৌজন্যার পাশেই সৌজন্যার ব্যাগ পড়েছিল। ব্যাগ তার পাশেই বেরিয়ে পড়েছিল তার বই। সৌজন্যার ঘড়ি পড়েছিল। সৌজন্যার একটা চটি পড়েছিল। সৌজন্যার ছাতাটাও সেখানেই পাওয়া যায়। পুলিশ টিম আসে। আরও একটা বিশেষ ব্যাপার, সৌজন্যার যে প্রাইভেট পার্ট, সেটার উপরে সেই এলাকার মাটি দিয়ে কভার করা ছিল, প্রলেপ দেওয়া ছিল। সারা রাত ধরে সেখানে বৃষ্টি হয়েছিল। কিন্তু ব্যাগ, বই এগুলো ভেজা ছিল না। এগুলোতে মাটি, কাদা কিচ্ছু লেগেছিল না। একদম শুকনো, একদম পরিষ্কার। বাড়ির লোকেরা আর প্রতিবেশীরা অবাক হয়েছিল, কারণ ওই জায়গাটাতেই তারা বারবার এসে আগেও খুঁজে গেছিল। সেই দিন আর্লি মর্নিংয়ে এসেও ওই জায়গাটাতে দেখে গেছিল। তখন কিন্তু কিচ্ছু ছিল না। হঠাৎ করে কখন কিভাবে সৌজন্যাকে কেউ এসে রেখে দিয়ে গেল তারা একদম জানে না। পুলিশ টিম আসে। পুলিশ টিম আসার পরে তদন্ত শুরু করে, কিন্তু প্রথম থেকেই তদন্তে গাফিলতি চলছিল। সেটা বোঝার জন্য কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকা হয়নি, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোককে ডাকা হয়নি,
কোনো ভিডিওগ্রাফি, আশেপাশের জায়গার ছবি তোলা ইত্যাদি হয়নি। পুলিশ সৌজন্যার ব্যাগটা নিয়ে যায়, কিন্তু সৌজন্যার যে দুটো বই রাখা ছিল ওখানে পাশেই পড়েছিল সেটা নিয়ে যায়নি। সৌজন্যার একটা চটি, একটা ছাতা, সেগুলো কেউ কালেক্ট করেনি। সেই দিনই বিকেল বেলায় সৌজন্যার পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে পোস্টমর্টম সবসময় খুব জোর আলোয় করা হয়, কিন্তু এই কেসটাতে পোস্টমর্টমটা হয়েছিল লো ভোল্টেজ বা ডিম লাইটে। অ্যাটপসির সময় কোনো ভিডিওগ্রাফি করা হয়নি। কেসটাতে প্রথম থেকেই বোঝা যায় যে পুলিশ ডিপার্টমেন্ট থেকেই প্রমাণগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করা চলছিল। সৌজন্যাকে যেখানকার গাছে বাঁধা ছিল সেখান থেকে আরো 100 মিটার মতো দূরে একটা বাহুবলীর মূর্তি রয়েছে, সেখানে একটা স্ট্যাচু, আর তার তলায় বেশ কয়েকটা সিঁড়ি আছে। সেই সিঁড়িতে একটা পাগল গোছের লোক শুয়েছিল, নাম ছিল সন্তোষ রাও। তাকে ওই এলাকার 5 জন লোক ধরে মারে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশকে বলে যে সৌজন্যার সাথে যে দুষ্কর্ম ঘটেছে সেটা এই ঘটিয়েছে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে নাকি নিজের দোষ স্বীকার করেছিল। তারপরের দিন পুলিশ বলে যে সৌজন্যার যে আন্ডারগার্মেন্টস যেগুলো সৌজন্যার বডিতে মিসিং ছিল সেটা এই সন্তোষ রাও পুলিশকে দেখিয়েছে যে সে কোথায় ফেলেছে। সেটা নাকি সেখান থেকে পুলিশ উদ্ধার করেছিল, সেই জন্যই তারা ধরে নিয়েছে যে এই পুরো ব্যাপারটা সন্তোষ রাও ঘটিয়েছে। সৌজন্যার মা বলে অন্য কথা। সৌজন্যার মা বলে যেদিন সৌজন্যা মারা গেছিল বা মারা যাওয়ার পরে যেদিন সৌজন্যাকে পাওয়া গেছিল মানে 10 তারিখে, 11 তারিখে পুলিশের একটা ইন্সপেক্টর সৌজন্যার বাড়িতে এসেছিল। সেই ইন্সপেক্টরের নাম ছিল যোগেশ কুমার। সে এসে সৌজন্যার মায়ের সাথে কথা বলেছিল যেহেতু সৌজন্যার নিচের পোর্শনের আন্ডারগার্মেন্টস মিসিং, তো সে কেমন ধরনের আন্ডারগার্মেন্টস পরে সেটা যদি আমাদেরকে আপনি দিতে পারেন তাহলে আমাদের তদন্তে সুবিধা হবে। সৌজন্যার মা কখনোই ভাবেনি যে পুলিশ তার সাথে এই রকম ঘটনা ঘটাবে, সেই জন্য তিনি সৌজন্যার একটা আন্ডারগার্মেন্টস সেই পুলিশকে দিয়েছিলেন। আর সেই আন্ডারগার্মেন্টসটা দেখিয়েই তারা বলে যে সন্তোষ রাও এটা 100 মিটার মতো দূরে ফেলে দিয়েছিল, সেটা সে নাকি দিয়েছে। এই ঘটনা তার মা বলার পরেই আশেপাশের জনগণ যখন জানতে পারে তারা রেগে যায়। তারা আবার চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারা বলতে থাকে যে লোকাল পুলিশের তদন্তে তাদের বিশ্বাস নেই, লোকাল পুলিশের হাত থেকে ব্যাপারটা নিয়ে সিআইডির হাতে দেবে। 1 মাসের মধ্যে সরকার এই পুরো ব্যাপারটাকে সিআইডির হাতে দিয়েছিল। সিআইডি আসে, সিআইডি তদন্ত শুরু করে। সিআইডি তদন্তে বলে যে পুলিশ আগে থেকেই প্রমাণগুলো ঠিকমতো কালেক্ট করে রাখেনি, তারা কি করবে বুঝতে পারছে না, কিন্তু তারা তদন্ত শুরু করে। যখনই কোনো মহিলার সাথে দুষ্কর্ম হওয়ার পরে সে মারা যায় তখন তার চুল, তার ব্লাড, সিমেন স্যাম্পল, তার ডিএনএ এগুলো কালেক্ট করে রাখা হয় ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা উচিত, কিন্তু ম্যাক্সিমাম 72 ঘন্টা। কিন্তু পুলিশ সৌজন্যার ক্ষেত্রে এগুলো কালেক্ট করেছিল 18 তারিখে, মানে 1 সপ্তাহ পর। পুলিশ চাইছিল যে প্রমাণটা নষ্ট হয়ে যাক। পরবর্তীকালে সন্তোষ কুমারের ব্যাপারে জানতে পারা যায় যে সন্তোষ কুমার হচ্ছে একজন লোক যে একটা অন্য জায়গায় হোটেলে কাজ করত। তার হোটেলের কাজটা যখন চলে যায় তো সে ওই এরিয়াতে এসেছিল কাজ খোঁজার জন্য। যেদিন সৌজন্যা নিখোঁজ হয়েছে মানে 9 অক্টোবর, সেদিনই সে এসেছিল ওই এরিয়াতে। আসার পরে সে হোটেলে থাকার মতো পয়সা তার কাছে ছিল না, সেই জন্য সে পাশেই একটা মন্দির থেকে খাবার দাবার খেয়ে ওই স্ট্যাচুর তলায় কিছু সিঁড়ি ছিল সেইখানেই সে সময়টা কাটাবে এটা ভেবেছিল। নেক্সট ডে কিন্তু সে ওই সিঁড়িটাতেই থেকেছিল, তারপরের দিনও থেকেছিল। 12 তারিখে 5 জন ছেলে এসে তাকে ধরে, মারে আর পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ কিন্তু কোনো ক্রস কোশ্চেনিং না করে তাকে ধরে নেয়, তাকে অ্যারেস্ট করে নেয়, তাকে জেলে দিয়ে দেয়। সন্তোষ রাওয়ের বাবা একজন টিচার ছিল।
সন্তোষ রাওয়ের দাদা বলেছিল যে সন্তোষ রাওয়ের সঙ্গে সে দেখা করে জানতে পেরেছে যে সে কখনোই এই ঘটনা ঘটায়নি, সে এই স্টেটমেন্টগুলোও দেয়নি, জোর করে তার কাছে এই স্টেটমেন্টগুলো দেওয়ানো হয়েছে। তাকে পুলিশ এতখানি টর্চার করেছে যে সে বাধ্য হয়েছে হ্যাঁ বলতে যে সে এই ঘটনা ঘটিয়েছে। তার শরীরে 17খানা জোরালো আঘাতের চিহ্ন ছিল। তার গায়ে কিছু আঁচড়ের দাগ ছিল, যেটাকে নাকি সৌজন্যার নখের দাগ বলে বলা হচ্ছিল। পরবর্তীকালে টেস্ট করলে বোঝা যায় যে সন্তোষের গায়ের যে নখের আঁচড়ের দাগগুলো, সেগুলো কোনো মহিলার নখের আঁচড়ের দাগ নয়, ওগুলো পুরুষের নখের আঁচড়ের দাগ। কিন্তু সৌজন্যার যখন পোস্টমর্টম রিপোর্ট আসে, তার নখের ভেতরে যে ডিএনএ স্যাম্পলগুলো পাওয়া যায় সেগুলো সন্তোষ রাওয়ের সাথে মেলেনি। সৌজন্যার শরীরে দুজন আলাদা আলাদা মানুষের ডিএনএ স্যাম্পল পাওয়া গেছিল, কিন্তু সেগুলো মেলেনি সন্তোষ কুমারের স্যাম্পলের সাথে। তাও যারা অ্যাকিউজড হয় পরবর্তীকালে, তাদের সাথে ওই ডিএনএ স্যাম্পল ম্যাচ করিয়ে দেখা হয়নি, কারণ পুলিশ কোথাও না কোথাও জানতো যে ম্যাচ করালেই ম্যাচ হবে। সৌজন্যার ক্ষেত্রে লোকাল পুলিশ যেমনভাবে তদন্ত করেছিল, সিআইডিও সেম একই রকম ভাবে তদন্ত করতে শুরু করে। সিআইডির কাজ দেখেও মানুষ বুঝতে পারে যে এদেরও ইচ্ছা নেই, এদেরও চেষ্টা নেই ঠিক মতো তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সৌজন্যা যখন বাস স্টপে নেমেছিল, সেই বাস স্টপে কিন্তু সিসিটিভি আছে, যেটা 360 ডিগ্রির পুরো এরিয়াটা কভার করে, কিন্তু সেই সিসিটিভির ফুটেজ কোনোদিন দেখাই হয়নি। সৌজন্যা যে রাস্তা দিয়ে হাঁটে সেখানে একটা বিখ্যাত চিকিৎসালয় ছিল, সেখানেও সিসিটিভি ছিল, কিন্তু সেই ফুটেজগুলো কখনো দেখা হয়নি, দেখার চেষ্টাও করা হয়নি। সৌজন্যার হাতের ঘড়ি 2:15 বন্ধ হয়ে গেছিল, যেটা যেখানটাতে সৌজন্যাকে পাওয়া গেছে সেখানেই পাওয়া গেছিল, কিন্তু সেই ঘড়িটা দুপুরবেলায় বন্ধ হয়েছে নাকি রাত্রেবেলায় 2:15 বন্ধ হয়েছে সেটাও কেউ বোঝার চেষ্টা করেনি, আর ওই ঘড়িটাকে তদন্তের মধ্যে নেওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি। পরের দিকে ইন্সপেক্টর যোগেশ কুমার কোর্টে মেনে নিয়েছিলেন যে তদন্তে গাফিলতি হয়েছে। ওই এলাকার লোকজনেরা কিন্তু বুঝতে পারছিল যে পুলিশ ডিপার্টমেন্ট, সিআইডি ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছে, সেই জন্য তারা বড় মাপের একটা আন্দোলন শুরু করে। প্রায় 1 বছর পরে 9 অক্টোবর 2012-তে এই তদন্তটা সিআইডির হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়ে দেওয়া হয়। প্রথমবার সিবিআই সৌজন্যা যখন বাসে করে এসেছিল, তার সাথে তার যে 2 বান্ধবী রোজ কলেজে যেত আর কলেজ থেকে ফিরত, এই পর্যন্ত তাদের কাছে কখনো কেউ তাদের স্টেটমেন্ট নেওয়ার চেষ্টাও করেনি। প্রথম সিবিআই এসে চেষ্টা করেছিল। সিবিআই তার বন্ধু জাহ্নবীর কাছে জিজ্ঞেস করেছিল, সে বলেছিল যে হ্যাঁ, একসাথে আমরা এসে বাস স্ট্যান্ডে নেমেছিলাম। সৌজন্যার বান্ধবী বর্ষা সিবিআইকে জানিয়েছিল সে যখন আসছিল সে 2 ছেলেকে বাইকে ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তারা দুজন গল্প করছিল। একটা ছেলে বাইকে বসেছিল, অন্যজন নিচে দাঁড়িয়েছিল। তারা বলছিল এই জায়গাটা সেফ নয়, এখানে কিছু করা যাবে না। এই কথাটা তার কানে এসেছিল, সেটা সে সিবিআইকে জানিয়েছিল। পরবর্তীকালে সন্তোষ রাওকে যারা ধরে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দিয়েছিল, সেই 5 জনের মধ্যে কিন্তু ওই বাইকের 2 জনও ছিল। আমি আগেই বলেছি সৌজন্যার বডিতে 2 আলাদা আলাদা পুরুষের ডিএনএ কালেক্ট হয়েছিল, কিন্তু সেটার সঙ্গে এই যে 5 জন অ্যাকিউজড যারা সন্তোষ রাওকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেছিল, বলেছিল যে সৌজন্যার সাথে যে দুষ্কর্ম হয়েছে সেটা সন্তোষ রাও ঘটিয়েছে, সেই যে 5 জন তাদেরকে পরবর্তীকালে অ্যাকিউজড করা হয়েছিল, সিআইডি করেছিল, কিন্তু আগেই তাদের ফ্যামিলির লোকজনেরা বা ওই যে ধর্মস্থলা মন্দির আছে ওদের যে ট্রাস্টি আছে, যে পয়সাওয়ালা পাওয়ারফুল ক্ষমতাবান জমিদার ফ্যামিলি, তারা কোর্টে চলে যায়, স্টে অর্ডার নিয়ে আসে। এমন স্টে অর্ডার যে জানা সত্ত্বেও স্টে অর্ডারে বলে দেওয়া হয় যতক্ষণ না দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ কোথাও কোনোভাবে
ওই 5 জনের বা ওই ধর্মস্থলের বিভিন্ন লোকজনের নাম নেওয়াটা নিষিদ্ধ। সৌজন্যার মিসিং বা ওই এলাকার অসংখ্য মেয়েদের মিসিং বা পরবর্তীকালে তাদের মৃতদেহ পেয়ে যাওয়া, এই যে ঘটনা, সবাই জানে কে করছে, কোথা থেকে করছে, কিন্তু তাদের নাম বলাটা নিষিদ্ধ। কোর্ট থেকে এটা অর্ডার। অনেকবার ইউটিউবে বা কোনো খবরে অনেকবার তাদের নাম নেওয়া হয়েছে। যখন যখন তাদের নাম করা হয়েছে, ইউটিউব থেকে সেই ভিডিওগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। কি যারা তাদের বিরুদ্ধে কিছু বলেছে তাদের নামে এফআইআর করা হয়েছে। আর যদি তারা স্থানীয় লোকজন হয় তাহলে তাদের বাড়িতে দল গিয়ে তাদেরকে শাস্তি দিয়েছে, ভয় দেখিয়েছে। এতটাই পাওয়ারফুল সেখানকার জমিদার ফ্যামিলি বা সেখানকার ধর্মস্থলা টেম্পলের যে ট্রাস্টি আছে তারা। যে 5 জনকে অ্যাকিউজড করা হয়েছিল তারা সবাই কিন্তু ওই যে মন্দির ধর্মস্থলা তার সাথে জড়িত। প্রথম একজন ধর্মস্থলার যে ট্রাস্টি রয়েছে, একজন পলিটিক্যাল লিডার, তিনি, তার ভাইপো, আর বাকি 3 জন সেখানকার কর্মচারী, আর একজন সেখানকার কর্মচারীর ছেলে। এই 5 জন অ্যাকিউজড হয়েছে। পরবর্তীকালে প্রায় সবাই জানে যে সৌজন্যার সাথে যে ঘটনা ঘটেছে তার দোষী এই 5 জন, কিন্তু তাদের বিরুদ্ধে কারোর কিছু বলা সম্ভব না। আরও একটা অদ্ভুত ব্যাপার, সব পুলিশদের রিপোর্টে, তদন্তের রেজাল্টে বলা হয়েছিল যে ঘটনাটা সন্তোষ রাও ঘটিয়েছে। আর সন্তোষ রাও 10 অক্টোবর ঘটনাটা ঘটিয়েছে, 9 অক্টোবর সে অন্য জায়গা থেকে ওই এরিয়াতে এসেছে। সেটা সৌজন্যার রিপোর্টের সময় লেখা আছে। পরে জানা যায় যে সেপ্টেম্বর মাসে ওইভাবেই ওই এলাকা থেকে আরো একটা মহিলা নিখোঁজ হয়েছিল, সৌজন্যার মতোই পরিণতি হয়েছিল তার। যে রিপোর্ট বা তার যে তদন্তের রেজাল্ট, তাতেও লেখা ছিল যে তার সঙ্গে যে এই দুষ্কর্ম ঘটিয়েছে সেটাও কিন্তু সেই সন্তোষ রাও ঘটিয়েছে, সেম পুলিশ স্টেশনে। সেই রিপোর্টে লেখা ছিল যে তার সঙ্গে সন্তোষ রাও যে ঘটনা ঘটিয়েছে, সেই সন্তোষ রাও বাইরের কোনো এরিয়া থেকে সেপ্টেম্বর মাসে সেখানে এসেছিল। সেম পুলিশ স্টেশন, সেম একটা মানুষ বাইরে থেকে এসেছে। একটাতে লেখা আছে সে অক্টোবর মাসে এসেছে, আবার একটাতে লেখা আছে সে সেপ্টেম্বর মাসে এসেছে। এগুলো ছোট্ট ছোট্ট ভুল, সবাই জানে এগুলো ভুল, কিন্তু ভুল ধরানো যাবে না, কারণ এক্ষেত্রে দোষী হচ্ছে সেই এলাকার সবথেকে ক্ষমতাবান, সবথেকে পাওয়ারফুল, সবথেকে পয়সাওয়ালা মানুষজনের বিরুদ্ধে কথা বলা যাবে না, জানা সত্ত্বেও চুপ করে থাকতে হবে। এই সমস্ত তদন্ত চলাকালীন একজন ইন্সপেক্টর রিজাইন করেছিলেন। এই ব্যাপারগুলো তার ভালো লাগছিল না। তদন্ত যখন এগোচ্ছে তখন সন্তোষ রাওয়ের বিভিন্ন রকম টেস্ট করা হয়েছিল। সেই টেস্টে বোঝা গেছিল যে সন্তোষ রাওয়ের স্কিনে, বিশেষ করে প্রাইভেট পার্টের কাছাকাছি যে স্কিন আছে, তাতে এমন এক ধরনের অসুখ আছে যে তার পক্ষে এই ধরনের দুষ্কর্ম করাটা খুব কষ্টকর বা খুব পেনফুল হবে। তাও কিন্তু ধরে নেওয়া হয় সে সৌজন্যার সাথে, তার আগের মাসে আরও এক মহিলার সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছে। পরবর্তীকালে 11 বছর জেলে থাকার পর তাকে 2023-এ ছাড় দেওয়া হয়, কিন্তু তার মধ্যেই তার মা 2016-তে, সে এতটাই কষ্ট পেয়েছিল নিজের ছেলের এই অবস্থা দেখে, সে কিন্তু মারা গেছিল। এখন 11 বছর জীবনের নষ্ট করে ফেলার পর সে একটা ধর্মস্থানে সাফাই কর্মীর কাজ করে, সেখানেই সে জীবন কাটাচ্ছে। এখন কিন্তু তাকে নির্দোষ বলে ধরে নেওয়া হয়েছে। সে যদি নির্দোষ হয় তাহলে দোষীরা কোথায়? আগেই বলেছি যে 5 জনের নাম করা যাবে না যারা অ্যাকিউজড। পরবর্তীকালে কোর্টে কেস চলাকালীন তারা প্রমাণ করে দেয় যে ঘটনার দিন তারা ছিলই না। আগেই বলেছি যে অ্যাকিউজদের মধ্যে একজন ধর্মস্থলার যে জমিদার, তার ভাইপো, তারটা প্রমাণ করা হয় যে সে ইন্ডিয়ার বাইরে ছিল। টিকিট, পাসপোর্ট, ভিসা সব কিছু কোর্টে দেখানো হয়েছে।
মেনে নেওয়া হয় যে সে তো দেশেই ছিল না, তাহলে সে সৌজন্যার সাথে এই ঘটনা ঘটাবে কি করে? আর বাকিরাও কিন্তু কেউ সেদিন ওই শহরে ছিল না। সবাই কোনো না কোনো ভাবে প্রমাণ করে দিয়েছে তারা সৌজন্যার সাথে ওই ঘটনা ঘটাবার জন্য ওই শহরে, ওই এলাকাতে ছিলই না। কিন্তু তাদের ফোনের লোকেশন, সিসিটিভি ফুটেজ দেখলে অনায়াসে প্রমাণ করা যেত যে তারা এখানেই ছিল। কিন্তু সব কিছু জেনে বুঝে পুলিশ করেনি। আর যারা জানে তাদের করার কিচ্ছু নেই, কারণ সবার হাত টাকার কাছে, ক্ষমতার কাছে বাঁধা। আর হ্যাঁ, ধর্মস্থলার সাথে জড়িত মানুষদের বিরুদ্ধে যখনই কোথাও কোনো রকম কেস হয়েছে, সেই কেসে যারা সাক্ষী ছিল হয় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না হলে তারা সুসাইড করে নিয়েছে।